তরি। পেছন ফিরে ভারী চমকালো তরি। ঘড়িতে সময় চেক করে নিল, 3:20 লোকটি এদিকে এসেছে কেন? এই সময় তো তার বাসায় থাকার কথা। মাহমুদ দ্রুত পা চালিয়ে তরির পাশাপাশি এসে দাঁড়ালো। চলুন। তরি আশেপাশে সাবধানে নজর বুলিয়ে নিল। মাহমুদ শান্ত স্বরে বলল, এটা আপনার এলাকা নয় তরি, কেউ চিনবে না। এত কেন ভয় পাচ্ছেন বলুন তো? তরি রাস্তায় দৃষ্টি রেখে হাঁটল। ইতস্তত করে জিজ্ঞেস করলো, আপনি হঠাৎ এইদিকে? মাহমুদ তরির দিকে তাকিয়ে হাঁটছে। আবিষ্ট কণ্ঠে বলল, গুরুত্বপূর্ণ একজনের সাথে দেখা করার কথা ছিল। ও, গুরুত্বপূর্ণ মানুষটি আপনি তরি? তরি চমকালো না। মনে মনে ভেবে রেখেছিল লোকটি এমন কিছুই বলবে, তবে কেমন একটা নতুন অনুভূতির আভাস পেল। মাথা নিচু করে মাহমুদের পাশাপাশি হাঁটল। তুমুল ঝড় বৃষ্টির দাপটে ভেঙে পড়ল ফুল সমেত কদম ফুলের ডাল। একটি বাচ্চা কাঁধে ব্যাগ ঝুলিয়ে স্কুল থেকে ফিরছে, হাতে একগুচ্ছ কদম। তরি মুগ্ধ হয়ে দেখছে ঝরে যাওয়া কদম ফুলের অপরূপ সৌন্দর্য। মাহমুদ বাচ্চা মেয়েটিকে থামিয়ে একটি কদম ফুল চাইল। না করল না মেয়েটি। মাহমুদের হাতে একটি কদম গুছিয়ে স্থান ত্যাগ করল। মাহমুদ যত্ন করে তরির কানের পাশে কদম গুছে দিল। তরি ঘন ঘন পলক ঝাপটালো। মাহমুদ তরির চোখে চোখ রেখে বলল, এই ফুল আপনার জন্যই সৃষ্টি তরি, আর তরি নামক ফুলটি আমার জন্য। বাতাসের বেগের সাথে পাল্লা দিয়ে বাস চলছে। বেশ ঠান্ডা অনুভূত হচ্ছে। শরীরে ওড়না জড়িয়ে দুহাতের তালু খসে যাচ্ছে তরি। সে ঠিক জানালার পাশে ঘেঁষে বসেছে। কানের পাশে এখনো মাহমুদের গুছে দেওয়া কদম ফুল। পাশের সিটেই কারোর সাথে গুরুত্বপূর্ণ ফোনালাপে ব্যস্ত মাহমুদ। কথা চলমান রেখেই হাত বাড়িয়ে জানালার গ্লাস আটকে দিল। তরির যেন ঠান্ডা না লাগে। ব্যস্ততার ভিড়েও তার খেয়াল রইল তরির উপর। বাসের দু একজন লোক তাদের আধ চোখে পর্যবেক্ষণ করছে। তরি আজ নির্লিপ্ত রইল, কারণ নজরকে তোয়াক্কা করল না। কথা বলায় ব্যস্ত মাহমুদকে মনোযোগী দর্শকের মতো খুঁটিয়ে খুঁটিয়ে দেখল। শক্তপোক্ত দেহের সাথে আঁটোসাঁটো হয়ে লেপ্টে আছে কালো শার্ট। আজ আর টপ বোতাম দুটো খোলা নেই, পরিপাটি হয়েই এসেছে। কথা বলার সময়ও তার ভঙ্গি বেশ দৃঢ়। তরি চোখ বুঝতেই ভয় পায়। বিষণ্ণতা এসে জেঁকে ধরে তাকে। তার কল্পিত পুরুষ এখন আর আবছায়া নয়। তরি এখন তাকে পছন্দ করে। তরি এখন তাকে স্পষ্ট দেখতে পায়। চোখ বুঝলেই মানুষটি চমৎকার হেসে তাকিয়ে থাকে। তরি বিমূঢ় হয়, আরেকটু গুটিয়ে যায়। কিছুতেই বিশ্বাস হতে চায় না এই মানুষটিই তার কল্পনায় ঘুরে বেড়ায়। সে দৃষ্টিভ্রমের মতো কল্পনা ভ্রম ভেবে উড়িয়ে দেয় সিরিয়াস ব্যাপারটি। তরির মনে পড়ে গেল ঈদের দিনের কথা। মানুষটি কিভাবে তার চিকন হাতটি আঁকড়ে ধরল। অথচ তরি বাধা দিতে পারল না। বুক করা ক্যাবের জানালায় মুখ বাড়িয়ে চুপটি করে বসে রইল। মানুষটির উচ্চারিত প্রতিটি বাক্য তার মনে শিহরণ জাগিয়ে দেয়। তরি স্তব্ধ হয়ে শুনে যায়, অনুভব করে মানুষটির উৎকণ্ঠা, কিন্তু কিছু বলতে পারে না। তীব্র প্রতিবাদ জানাতে পারে না। চরম সত্য হলো, প্রতিবাদ জানানোর ইচ্ছে হয় না। সেদিন রাতেই বাবার তোড়জোড় ফোন কলে বাধ্য হয়ে ফিরতে হয়েছে তরি আর মিঠুকে। বাবা বাজারের উপর এসে দাঁড়িয়েছিলেন। মাহমুদ এসে দুজনকে নামিয়ে দিয়ে বিদায় নিল। এর কিছুদিন পরেই তারা ফিরে এলো। মাহমুদের কপালের উপর আছাড় করা অবাধ্য চুলগুলো সরিয়ে দেওয়ার জন্য হাতজোড় চঞ্চল হয়ে ওঠে। তরির সাহস করে তার অদম্য ইচ্ছেকে প্রাধান্য দিল। হাত চালিয়ে দিল মাহমুদের চুলের ভাঁজে। কপালের চুলগুলো ঠেলে দিল পেছন দিকে। তরির আকস্মিক কাজে ভারী চমকালো মাহমুদ। তার চোখ মুখ সেই কথাই বলছে। জ্যৈষ্ঠ মাসের খরতাপের পর এ যেন আষাঢ়ের এক পশলা বৃষ্টি মনে হলো মাহমুদের কাছে। আষাঢ় মানেই আবেগ প্রেমময় মাস। মাহমুদের মনে হলো সত্যিই তার জীবনে আশার নামলো। ঝুম বৃষ্টিতে সে তার হৃদয় ভিজে উঠল। মাহমুদের চোখে মুখে খেলে গেল এক তৃপ্তি হাসি। অল্প স্বল্প ঠোঁট প্রসারিত করে নিঃশব্দে হাসল। এতেও ভীষণ চমৎকার দেখাচ্ছে মানুষটিকে। মাহমুদের নিরলস দৃষ্টির কারণে পড়ে ছট করে হাত গুটিয়ে নিল তরি। এবার তার অস্বস্তি হলো। কি দরকার ছিল এমন একটি কাজ করার? জানালার বাইরে দৃষ্টি ঠেকল। বড় বড় শ্বাস নিয়ে নিজেকে ধাতস্থ করার বৃথা চেষ্টা চালিয়ে গেল। মাহমুদ বুক ভরে শ্বাস নিল। এখনো ঠোঁটের ধারে ঘেঁষে আছে নজর কাড়া হাসি। ঘরের আসবাবপত্র মুছে রাখছেন মা।
সাথে সাহায্য করছে তরি। আরও একটা কাপড় হাতে মোছার কাজ করছে। তরি বলল। তোর মুছতে হবে না পাকা বুড়ি। ওরু সোফা মুছতে মুছতেই বলল। আমি সোফা মুছে রাখছি, এটা আমার শ্বশুর বাড়ি নিয়ে যাব। তরির চোখ চড়ক গাছ। মায়ের দিকে তাকিয়ে দুজনেই হেসে ফেলল। তরি শুধালো। তোর শ্বশুরবাড়ি এলো কোথা থেকে? ওরু বিরক্ত হলো যেন, হাঁপিয়ে যাওয়া কণ্ঠে বলল। আমি কি বড় হব না? তোমার মতো বড় হলে আমার যখন বিয়ে হবে তখন এই সোফা সেট আমি শ্বশুর বাড়ি নিয়ে যাব। এগুলো তো সব মিঠু আর তার বউয়ের। ওরু তেতে উঠল। মিঠু পচা কুমড়া সব পাবে, আমি মা বাবার কাছে কিচ্ছু পাবো না। তরি মিটি মিটি হেসে বলল। তোকে তো কুড়িয়ে পেয়েছি আমরা, তাহলে তোর আবার কিসের আবদার? ওরু রেগে গিয়ে ধমকে উঠল তরিকে। আমার কেউ নেই, মিঠু পচা কুমড়া আমার ভাই না, তুমিও আমার বোন না। তরি অরুর মতোই গাল ফুলিয়ে রইল, কথা বলল না অরুর সাথে। মাঝে মাঝে আর চোখে অরুকে দেখে মুখ টিপে হাসছে। অরুর চোখ পড়তেই অন্যদিকে ফিরে যাচ্ছে। অনেকক্ষণ হয়ে যাওয়ার পরও যখন তরি কথা বলল না, অরুর চোখে জল ভরে উঠল। টলমল চোখে তাকিয়ে থেকেও তরির সাড়া পেল না। ছোট ছোট পায়ে এগিয়ে এসেই তরিকে চাপটে ধরে ফ্যাচ ফ্যাচ করে কেঁদে ফেলে আদুরের স্বরে বলল। তুমি আমার কথায় কষ্ট পেয়েছ? আমার কান্না পাচ্ছে কেন? তুমি কষ্ট পেও না, আমি তো মিছে মিছে বলেছি। আমার একটা মিঠু আছে, একটা তরি আছে, তো আমার সবাই আছে। তরি বেশিক্ষণ হাসি চেপে রাখতে না পেরে শব্দ করে হেসে ফেলল। মা বোন দুজনকে একসাথে হাসতে দেখে লজ্জা পেল অরু। তরির ঘাড় থেকে মাথা তুলল না। ওভাবেই কেটে গেল কয়েক মুহূর্ত। পুরনোদের বিদায়ী বেলায় নতুনদের আগমন। ভার্সিটি প্রাঙ্গণে আজ মেতে উঠেছে নবীনদের বরণের উৎসবে। জাঁকজমকপূর্ণ সাজে সেজে উঠেছে ক্যাম্পাস। তারই প্রস্তুতি নিচ্ছে তরি। বান্ধবীদের সাথে মিলিয়ে খয়েরি রঙের শাড়ি কিনেছে। গোসল সেরে ঝট করেই তৈরি হয়ে নিল। পিঠ ছড়ানো চুল শুকিয়ে ঢিলে খোপা বেঁধে নিল। অল্প স্বল্প সাজল। হাতে কাচের ছুরি পড়তে পড়তে আয়নায় চোখ স্থির হলো। নিজের কাছেই নিজেকে চমৎকার লাগছে। মিষ্টি করে হাসল তরি। পার্স হাতে নিয়ে বেরিয়ে পড়ল। সিঁড়ি দিয়ে নামতে নামতেই মেসেঞ্জারে টুম করে বার্তা এলো। সামনের দিকে হেঁটে আসুন, আমি সিএনজি নিয়ে অপেক্ষা করছি। পার্সে ফোন ঢুকিয়ে নেমে পড়ল তরি। আজ ভার্সিটিতে নবীনদের বরণের উদ্দেশ্যে আয়োজিত অনুষ্ঠানের কথা মাহমুদের জানা। তরির কাছ থেকেই জেনেছে। তরি ভাবেনি লোকটি তার জন্য অপেক্ষা করে থাকবে। সে সামনে এগোলো না, বাড়ির সামনেই দাঁড়িয়ে রইল রিক্সা নেওয়ার উদ্দেশ্যে। তরি নিশ্চিত মানুষটি অন্য দিনের মতো তাকে অস্বস্তিতে ফেলে তাকিয়ে থাকবে। দৃষ্টির নড়চড় হবে না এক মুহূর্তের জন্য। আজ এমনিতেই একটু বেশি বেশি লজ্জা লাগছে তার। তরির লজ্জায় ডুবি ডুবি অবস্থা। আবারও টুংটাং শব্দে বার্তা এলো। তরি কাপা হাতে ফোনের স্ক্রিন অন করলো। আমি অপেক্ষা করছি তো তরি, দ্রুত আসুন। তরি দোনোমনো করে পা বাড়ালো সামনে। একটু সামনে এগোতেই সিএনজি নজরে এলো। মাহমুদকে স্পষ্ট দেখা যাচ্ছে, তার যাত্রাপথের দিকেই চেয়ে আছে। কোনো কথা না বলেই চুপচাপ উঠে পড়ল তরি। মাহমুদের চোখে চোখ রাখতে পারল না। বড়সড় এক ধাক্কা লাগলো মাহমুদের বুকে। সবকিছু ফুলে টুলে তরিকে দেখতে ব্যস্ত হয়ে পড়ল। তরির কোমল গাল দুটো আরক্তিম হলো। জড়সড় হয়ে বসল সে। মাহমুদ ঘোরের মাঝেই বলল। আপনি আমার বুকের ভেতর গড়ে ওঠা প্রেমঘাটের একমাত্র খেয়া তরি। এই ঘাটে যে আর কোনো তরি এসে ভিড়বে না তরি। তরির কপালে চিকন ঘাম দেখা দিল। ক্রমাগত ঢোক গিলছে। হাঁসফাঁস করে বলল। আমার ভীষণ গরম লাগছে। মাহমুদ ঘোর ছেড়ে বেরিয়ে এলো। পকেট থেকে টিস্যু বের করে তরির দিকে বাড়িয়ে দিল। কপালের ঘাম মুছে দিতে বলে তরির দিকে পিঠ দিয়ে বসলো। তরি দুর্বল হাতে ঘাম মুছে নিল। মাহমুদ আর বেশিক্ষণ তাকিয়ে থাকলেই ভুলচুক কিছু একটা হয়ে যাবে। চোখ বুজে লম্বা শ্বাস নিয়ে নিজেকে ধাতস্থ করার চেষ্টা করলো। আর একটিবারের জন্যেও তাকালো না তরির দিকে। বুকের ভিতর দুরু দুরু কম্পন টের পাচ্ছে। তরিকে নামিয়ে দেবার আগে একবার চোখে চোখ রেখে তাকালো। প্রসঙ্গ কণ্ঠে আবদার করে উঠল। আজ আপনাকে একা ভার্সিটি যেতে দিতে ইচ্ছে করছে না তরি। আজ বাসায় চলে গেলে হয় না? তরি মৃদু শব্দ করে বলল। বান্ধবীদের কথা দিয়ে ফেলেছি, সবাই অপেক্ষা করছে আমার জন্য। মাহমুদ ব্যাকুল হয়ে বলল। আমার যে আজ বড্ড হাসপাস লাগছে তরি। তরি গুটিয়ে রাখা ডান হাত বাড়িয়ে মাহমুদের হাত ছুঁয়ে দিল। মাহমুদ আশ্বস্ত হলো। তার মনের মেঘ সরে গিয়ে রোদের দেখা মিলল।
হাতে ধোয়া ওঠা কফির কাপ, প্রতিটি চুমুকে কেমন একটা নিখুঁত ভাব। এক দেখায় যে কেউ আকৃষ্ট হতেই পারে। তরি অল্প অল্প ঠোঁট ছোঁয়াচ্ছে। কফি সম্পূর্ণ শেষ করে ক্যান্টিন ছেড়ে গুটি গুটি পায়ে বের হলো। অনুষ্ঠান শেষ হয়েছে অনেকক্ষণ। সে বান্ধবীদের সাথে কিছু সময় আড্ডায় বসলো। ক্যাম্পাস এখনো খালি হয়নি। যারা অনুষ্ঠানের দায়িত্বে ছিল তারা এখনো ঝোপঝাড়ের উপর আছে। অন্যরাও কেউ কেউ তরিদের মতো আড্ডায় মেতেছে। শাড়ির কুচি ঠিক করেই তরি রাস্তায় নামলো। ফুটপাত ধরে সামনে এগোলেই বাস স্টপেজ। তরির সামনে না এগিয়ে থেমে গেল। থামতে হলো তাকে। তখর ব্যক্তিত্বের এই মানবের ধারালো নজর এড়িয়ে যাওয়ার অনুমতি যে তরির নেই। মন তাকে কিছুতেই অনুমতি দিতে চায় না, কঠোর বিরোধিতা করে। মাহমুদ দাঁড়িয়ে আছে তার সামনে। তরি থেমে থেমে শুধালো, আজও এদিকে এসেছেন যে? মাহমুদ নরম চোখে তাকালো। সূর্যের তেজ ম্লান হয়ে এসেছে। সকালে সেই চকচকে সাজ এখন আর নেই, কিছুটা মলিন দেখাচ্ছে। চোখের নিচে অল্প স্বল্প কাজল ছড়িয়ে সৌন্দর্য খানিকটা কমে এলেও মাহমুদের নজরে মুগ্ধতার কমতি নেই। তার এখনো ভালো লাগছে। এ এক নতুন তরি, তার অগোছালো তরি। তরির প্রশ্নসূচক দৃষ্টির কবলে পড়ে তপ্তশ্বাস ছাড়ল মাহমুদ। তার গলায় অনুরাগ ঝরে পড়ল। সকালে একটা জিনিসের কমতি ছিল, তা সম্পূর্ণ করতেই এসেছি। তরি বোধগম্য হলো না কিছুই। সে বোকা বোকা চাহনি নিক্ষেপ করল। মাহমুদ আলতো হেসে পকেটে হাত গুজল। কুচকুচে কালো লোমশ হাত বের হতেই বেরিয়ে এলো সফেদ রাঙা শিউলি ফুলের মালা। মুহূর্তেই ভুরভুরে সুগন্ধি ছড়ালো 12 মাসের শিউলি। দুধ সাদা এই রূপসী কপালে লাল কমলা টিপ পরে টুকটুক করে তাকিয়ে যেন বলছে, জড়িয়ে নাও আমায় তোমার ওই কেশ রাশির খোপায়। তরির ঠোঁটে হাসি ফুটে উঠল। চোখ দুটো ঝলমল করছে প্রফুল্ল চিত্তে। মৃদু হেসে মাহমুদের দিকে তাকালো। তা অবলোকন করে মাহমুদের অধর কোণ প্রশস্ত হলো। নরম কণ্ঠে শুধালো, পরিয়ে দেই? উঁচু কণ্ঠে কথা বললেই যেন মেয়েটি নুইয়ে পড়বে, কুঁকড়ে যাবে। তরি মাথা দুলিয়ে অনুমতি দিল। মাহমুদ তরির পেছন দিকে আড়াল হলো। হাত রাখলো কৃষ্ণচূড়ের খোপায়। নিপুণ হাতে আটোসাটোভাবে বেঁধে দিল শিউলি ফুলের মালা। চমৎকার এই রূপ অবলোকন করতে গিয়ে মাহমুদের দৃষ্টি আটকে গেল অন্য কোথাও। শ্রাবণের তীব্র তাপদাহে একটু একটু করে ঘেমে উঠেছে শরীর। কালো রঙের ব্লাউজ আটোসাটোভাবে লেপটে আছে তরির শরীরের সাথে। কারো কারো নজরে দৃষ্টিটি বেশ আকর্ষণীয়, গিলে খাওয়ার মতো। দৃষ্টি ঝলসানো এই দৃশ্য বেশিক্ষণ স্থায়ী হলো না। মাহমুদ আলগোছে আঁচল টেনে দিল পিঠের উপর। তরি প্রশ্নসূচক তাকাতেই মাহমুদ সত্যটা ধামাচাপা দিল। পাছে নাজুক মেয়েটা আরেকটু নুইয়ে যায়, সীমাহীন অস্বস্তি নিয়ে ঝরে যায়। মাহমুদের দৃষ্টি স্বচ্ছ, নেই কামুকতার ছোঁয়া। চোখে চোখ রেখে সরল গলায় জবাব দিল, এভাবেই ভীষণ ভালো দেখাচ্ছে তরি। তরি আড়ালে মুখ লুকিয়ে হাসলো। তার চোখ হাসছে। বেখিয়ালি হাঁটতে গিয়ে ফুটপাতের পাশ ঘেঁষে পড়তে পড়তে বেঁচে গেল। হাতে টান পড়তেই সোজা হয়ে দাঁড়ালো। বুকের ভিতর ঢিপ ঢিপ করছে। এক্ষুনি পড়ে গেলে কেমন লজ্জায় পড়তে হতো তাকে ভেবেই হাঁসফাঁস লাগলো। পিচঢালা রাস্তা আর জুতার ফিতায় পা বেজে খানিকটা লেগেছে, তবে খুব একটা ব্যথা অনুভূত হচ্ছে না। মাহমুদ চিন্তিত দৃষ্টিতে তার পায়ের দিকে তাকিয়ে আছে। কপালের ভাঁজগুলো জানান দিচ্ছে সে কতটা বিচলিত। মাহমুদের অভিযোগ, আপনি বড্ড বেখেয়ালি তরি। তরি কিছু বলল না। চোখের পলক ঝাপটালো বার কয়েক। হুট করে নিচে বসে পড়ল মাহমুদ। পায়ের ছুলে যাওয়া অংশে বৃদ্ধ আঙ্গুল ছুঁয়ে দিতেই 2 কদম পিছিয়ে গেল। শরীরে বিদ্যুৎ খেলে গেল। পায়ে হাত দেওয়া শরীরের ব্যাপারটা দৃষ্টিকটু দেখাচ্ছে। অনেকেই ব্যাপারটিতে কামুকতা খুঁজতে চাইবে। তরি চাইছে না কেউ তাদের নিয়ে বাজে ধারণা পোষণ করুক। পৃথিবী উজাড় করা মন খারাপ তাকে ঘিরে ধরে। তপ্তশ্বাস ছেড়ে উঠে পড়ল মাহমুদ। চিন্তিত স্বরে বলল, এইটুকু পথ হাঁটতে পারবেন? আচ্ছা আপনি দাঁড়িয়ে থাকুন, আমি রিক্সা ডেকে নিচ্ছি। সামনে তাকাতেই বাস স্টপেজ দেখা যাচ্ছে। কয়েক কদমের জন্য রিক্সা। আঘাতটি এমন আহামরি নয়। তরি মনে মনে হাসল। বাধা দিল মাহমুদকে। মাহমুদের ডান হাতের কনিষ্ঠ আঙ্গুল কোমল হাতের মুঠোয় চেপে নিল। মাহমুদের মনে হলো তুলতুলে নরম তুলো তার আঙ্গুল ছুঁয়ে দিল। পিছু ফিরে হাতের এই শক্ত বাঁধন তাকালো। কতটা নিঃসংকোচে তার আঙ্গুল আবদ্ধ করে নিল। হৃদয়ে বয়ে গেল উপচে পড়া ঢেউ। তরির চোখে তাকাতেই মেয়েটা মাথা নুইয়ে নিল। মিয়ে যাওয়া গলায় বলল,
হাঁটতে পারবো আমি, সমস্যা নেই পায়ে। রাগ করল না মাহমুদ, ও নিয়ে হাঁটলো। বন্ধু তো কদম এগিয়ে এসে নিঃসংকোচে আবদার করতে বলল। তরি চলুন না বিয়ে করে ফেলি। তরির পা জোড়া থেমে গেল, চোখে মুখে ভীতি নামলো, তবে মাহমুদের হাত ছাড়ল না, ওভাবেই ধরে রইল শক্ত বাঁধনে। মাহমুদ দুর্বোধ্য হাসল, তরির মাথা শক্ত করে চেপে ধরে ভরসার গলায় বলল, ভয় পাবেন না তরি, আমি ক্ষণিকের আবেগ দিয়ে জিততে গিয়ে বিবেকের কাছে হেরে যেতে চাই না। আমার পাওয়ায় আবেগ বিবেক দুটোই চাই। তরির স্বস্তি পেল। তো এখনই বিয়ে করা তার মুখ্য উদ্দেশ্য নয়, মানুষটাকে তার ভালো লাগে, ভালো লাগার জল ফোঁটা গড়াতে দিচ্ছিল। সে বুঝতে চায় নিজেকে পাশের এই মানুষটিকে। মাহমুদ বলল, আপনি সবসময় সেজে গুজে থাকবেন না তরি, হুট করে একদিন সেজে আমায় চমকে দেবেন, ঠিক আজকের দিনটির মতো। আমি দিনের পর দিন মাসের পর মাস এই চমকের অপেক্ষায় থাকব। তরির মনে সুপ্ত ভালো লাগা, ভিতরকার নিরাপত্তার অবসান ঘটানো না। চলুক কিছু ভালো লাগা নিভৃতে, নিঃশব্দে, তাদের নিয়ন্ত্রণহীন তুমুল মুলুক সাক্ষী। তোর ওসব রেসিপি আমি পারি না, একদম বানিয়ে শিখা হয়েছে আমার, তুই নিজে বানিয়ে নে। রামি নাক মুখ কুচকে বলল, আমি পারবো না। তাহলে যা এখান থেকে। আমি তাহলে হবু বউকে ডেকে নিয়ে আসি, সে এসে বানিয়ে খাওয়াবে আমায়। তোমায় কত করে বলেছি বিয়ে করিয়ে দাও, শুনলেই না। আয়েশা সুলতানা চুপ করে রইলেন। রামি বাসা থেকে বেরিয়ে 4 তলায় উঠল। তরিকে জোরপূর্বক টেনে নিয়ে এলো তাদের বাসায়। মায়ের ফোন থেকে রেসিপি দেখিয়ে বলল, তোমার দায়িত্ব এটা, আমায় বানিয়ে খাওয়ানো। মা বলেছে বড় হলে তোমায় আমার বউ করে আনবে। তরি হালকা কেসে উঠল। রামি বলল, ঝটপট ফ্রাইড চিকেন বানিয়ে খাওয়াও, আমি রান্নাঘরে তোমায় পাহারা দিচ্ছি। আয়েশা সুলতানা ফ্রিজ থেকে মুরগি নামিয়ে দিয়ে চলে গেলেন। রাবি রান্নাঘরে তাকের উপর বসেই ফোন ঘাটছে। মুঠোফোন তীব্র শব্দ করে উঠল। বড়ভাবে ফোন করেছেন। রামি রিসিভ করে কানে তুলল। কেমন আছো ভাবি? ভালো, তুই কেমন আছিস? আমার আর ভালো থাকা আছে নাকি? কেউ আমায় পাত্তাই দিচ্ছে না। ইরা বিন্দুমাত্র আফসোস না করে বলল, তোর আর ইহ জীবনে ভালো থাকা হবে না। মা কোথায় সেটা বল। মাকে কি দরকার? মুরব্বিকে ডিঙিয়ে ছোট বাচ্চাদের সাথে জরুরি কথা বলতে চাইছো? সভ্যতা নম্রতা শেখনি? আপনি মুরব্বি, মাফ করবেন দাদা শ্বশুর। আসলে আমার বোনের বিয়ে ঠিক হয়েছে, মায়ের সাথে কথা বলতে ফোন করেছি। রামি দুঃখী দুঃখী সময় করে বলল, বলেছিলাম তোমার বোনকে আমার সাথে বিয়ে দিয়ে দাও, তুমি দিলে না। মাকে কত করে বলি তরি আপুকে আমার সাথে বিয়ে দিয়ে দাও, তাও দিচ্ছে না। আমার জীবনটাই বেদনা। স্পিকার অন থাকায় তরি সবটা শুনতে পাচ্ছে। ইরা ভাবি চমৎকার হাসলেন। রেনিচিনি হাসির শব্দটিও ভারী মিষ্টি শোনালো। তিনি রগড় করে বললেন, যাদের বউ করার চিন্তায় চিন্তায় তুমি শুকিয়ে যাচ্ছ, তাদের বাহুর নিচে পড়ে থাকো তুমি। বউরা তোমায় ভ্যানিটি ব্যাগ হিসেবে ব্যবহার করতে পারবে। তরিও খিলখিল করে হেসে উঠল। রামি ন্যাকপূর্বক ভ্রু কুচকে বলল, কয়েক বছর পর ঠিকই বউদের তুলনায় বড় হয়ে যাব আমি, দেখে নিও। এখন যত পারো অপমান করে নাও, সময় আমারও আসবে। ভাবি তরির গলা শুনে বললেন, তরি আছো? জি ভাবি। শোনো, তুমি আর মিঠু কিন্তু সবার সাথে আসছো, আমি বারণ শুনছি না। তরি গাইগুই করে বলল, বাবা যেতে দেবেন না, তাছাড়া আমার পড়াশোনা, মিঠুরও ক্লাসে গ্যাপ যাবে, এমনিতেও এর পড়াশোনায় মন নেই। দুদিনে অমন কিচ্ছুই হবে না, আঙ্কেলের সাথে আমি কথা বলবো। আমরা দুদিন পর এমনিতেও ওই বাসায় আসছি। আচ্ছা আগে আপনি আসুন। এবার মাকে একটু দাও তো। রামি আয়েশা সুলতানের কাছে ফোন নিয়ে গিয়ে এসেই তরিকে বলল, তুমিও যাবে আমাদের সাথে? দারুণ হবে তাই না? আমরা এখনোই নাচতে ইচ্ছে করছে। তরি বলল, এত নেচে লাভ নেই, আমাদের যাওয়া হবে না। ঈদের দিন রামিদের বাসায় গিয়ে প্রথমে অস্বস্তি হলেও অল্প কিছুক্ষণেই জড়তা কেটে গেল। ভেবেছিল রামির ভাবি কেমন হবেন, তাকে দেখে কেমন প্রতিক্রিয়া দেখাবেন। বাকিদের মতো যদি আপন করে না নিতে পারেন, তরির ভয় দূর হয়ে গেল নিমেষে। রামির ভাবি ইরা মানুষটিও বাঁকা সবার মতো। সহজেই তরির সাথে মিশে গেলেন। বিয়ের 7 বছর পেরিয়ে গেলেও এখনো সন্তানের মুখ দেখেননি, তবুও মানুষটি কতটা প্রাণোচ্ছল থাকার চেষ্টা করেন।
তরির ভীষণ মনে ধরল ইরা ভাবিকে। নিঃসন্দেহে তিনি একজন চমৎকার মানুষ। মাহমুদ এসে বসলো মায়ের পাশে। তরি রান্না শেষ করে প্লেট হাতে আয়েশা সুলতানার কাছে গেল। চোখাচোখি হয়ে গেল মাহমুদের সাথে। তরি চোখ নামিয়ে নিল। আয়েশা সুলতানা তরিকে কাছে পাঠিয়ে দিলেন। কপালের চুলগুলো কানের পাশে গুজে আরও একবার তাকালো মাহমুদের দিকে। আবারও দুজনের চোখাচোখি হলো। আয়েশা সুলতানা তরির উদ্দেশ্যে বললেন, ইরা তোমাকে আর মিঠুকে ছাড়ছে না, যেতেই হবে তোমাদের। ওর বাবা মা কাল এসে দাওয়াত দিয়ে যাওয়ার কথা বলেছিল, আমি বারণ করে দিয়েছি। এমনি সব জায়গায় তাদের দৌড়াতে হবে, দিয়ে 15 দিন পর হবে। তরির গলায় স্পষ্ট দ্বিধা। মৃদুস্বরে বলল, আমি আর মিঠু কিভাবে যাব আন্টি? আমার মিঠুর দুজনেরই পড়া আছে। 2 দিনেই আহামরি কোনো ক্ষতি হবে না। আর তোমার বাবার সাথে আমি আর মাহমুদ কথা বলে নেব। তরি মাহমুদের দিকে তাকালো। তার সম্পূর্ণ মনোযোগ খাওয়ায় বাসায় চলে এলো তরি। পড়াশোনায় ব্যস্ত তরি। পাশেই মুঠোফোন পড়ে আছে অবহেলায়। মেসেঞ্জারে টুং শব্দে হৃৎপিণ্ডের গতি বেড়ে গেল। মাহমুদ কেবল মেসেঞ্জারে বার্তা পাঠায়। কন্ট্যাক্ট নাম্বার এখনো আদান প্রদান হয়নি তাদের। তরি খুলে রাখা বই একপাশে ঠেলে রেখে ফোন হাতে নিল। ফ্রি আছেন তরি? একবার ছাদে আসবেন? সময় দেখলো তরি। রাত্রি 10:49। সবাই খেয়ে ঘুমিয়ে পড়েছে। লম্বা শ্বাস টেনে লিখলো, আপনি কি ছাদে? সেন্ড করার পরপরই সিন হলো। মুহূর্তেই ফিরতি বার্তা। আপনার অপেক্ষায় দাঁড়িয়ে আছি। তরি সিন করে রেখে দিল। সুতির ওড়নাটি শরীরের সঙ্গে পেঁচিয়ে নিল ভালোভাবে। ফোন হাতে পা টিপে দরজা পর্যন্ত গেল। বুকের ভিতর ধুকপুক করছে। যাওয়ার সিদ্ধান্ত নিয়েও দরজা থেকে ফিরে এলো। 10 মিনিট এভাবেই কেটে গেল। এখন আর পড়াশোনা হবে না। বইপত্র গুছিয়ে শুয়ে পড়ার প্রস্তুতি নিল। তরিকে চমকে গিয়ে প্রথমবারের মতো মাহমুদের আইডি থেকে কল এলো। তরির শ্বাসরুদ্ধ হয়ে এলো। ঘরের বাতি নেভানো, চারিদিকে খুঁটখুঁটে অন্ধকার। নির্জীবতা গ্রাস করে রেখেছে পুরো ঘর। ক্রমাগত স্পষ্ট হচ্ছে শ্বাস প্রশ্বাসের শব্দ। বুকের ভিতর ত্রাসের খেলা। মুঠো ফোন নামক যন্ত্রটি ডান হাতের মুঠোয় চেপে আছে তরি। আবারও তীব্র শব্দ হলো। তরি রুদ্ধশ্বাসে কাপা হাতে ফোন রিসিভ করলো। কানে চেপে ধরতেই নিস্তব্ধতাকে জয়ী করে মাহমুদও নীরব রইল। তরির বুক ছিঁড়ে বেরিয়ে এলো বিন্দু বিন্দু ভালো লাগার শ্বাস। ক্ষণকাল পর নীরবতা ভাঙল মাহমুদের। তার চিরাচরিত শান্ত স্বরেও ব্যাকুলতা প্রকাশ পেল। আসছেন না কেন তরি? তরি ঘোরের মাঝে আটকে গেল। বুক ভার করা অনুভূতি হলো তার। হঠাৎই মন বিষিয়ে উঠল। ভীষণ কান্না পাচ্ছে। তার যাওয়া উচিত ছিল। মানুষটিকে এভাবে অপেক্ষা করানো তার মোটেই উচিত হয়নি। তরতর করে কেমন বয়সের ঘর এক এক করে কমতে লাগলো। বোজদার এক যুবতী হয়ে উঠল ঘন আবেগের পসরা সাজানো কিশোরী। আবেশে নিভে এলো চোখের পাতা। চিকন ঠোঁটের ফাঁক গলিয়ে রিনিচিনি স্বর বের হলো, আমি এক্ষুনি আসছি। তরির মত পাল্টে গেল। ঘুমোতে যাওয়া বাদ দিয়ে মন ছাদের দিকে টানলো। ধীর পায়ে দরজায় পা বাড়ালো। সাবধানে দরজা খুলে বাইরে দিয়ে চাপিয়ে রাখলো। ফোনের আলো না জ্বালিয়ে অন্ধকারে পা বাড়িয়ে সিঁড়ির হাতল চেপে এক একটি সিঁড়ির ধাপ পার করে ছাদে পা রাখলো। কিছুর সাথে সজোরে ধাক্কা লাগতেই মৃদু চিৎকারে দুকদম ছিটকে পড়ল তরি। ছোট্ট প্রাণটি হাতে চলে এলো যেন। তরির হাত চেপে ধরল মাহমুদ। তাকে শান্ত করতে বলল, আমি তরি, ভয় পাবেন না। বুকে হাত চেপে ঘন ঘন শ্বাস নিল তরি। মাহমুদের স্বর শুনে কিছুটা শান্ত হলো। অন্ধকার হাতরে মাহমুদের সাথে ধাক্কা লাগলো তার। নিজেকে ধাতস্থ করে মৃদু চেঁচিয়ে বলল, এভাবে দাঁড়িয়ে আছেন কেন আপনি? এক্ষুনি ভয়ে জানটা বেরিয়ে যাচ্ছিল প্রায়। অন্ধকারে তরির রণচণ্ডী রূপ ঠাউর করা যাচ্ছে না, তবে কণ্ঠের তেজ স্পষ্ট করে শ্রবণ করে হাসলো মাহমুদ। শব্দ হলো খুবই সামান্য। তরি আরেকটু রাগ দেখিয়ে বলল, হাসছেন আপনি? মাহমুদ কথা না বলে ফোনের ফ্ল্যাশ অন করে তরির মুখে ধরল। চোখ সয়ে যাওয়া অন্ধকারে আলো পড়তেই চোখের পাতা নিভে গেল। মাহমুদ স্বাভাবিক ব্যাপারটিতেও মুগ্ধতা খুঁজে পেল। মুখটিতে স্নিগ্ধতায় ভরপুর কত শত মায়া। দিন দিন তার দুর্বলতা বৃদ্ধি পাচ্ছে। ইচ্ছে করছে মেয়েটাকে বুকের খাঁচায় বন্দি করে রাখতে। তবে সে তরিকে সময় দিতে চায়। তরি আলোর বিপরীতে চোখ পিটপিট করে তাকালো। রাগের বহিঃপ্রকাশ হিসেবে গাল দুটো ফুলে উঠল। গমগমের স্বরে বলল, চোখে আলো ধরে রেখেছেন কেন? মাহমুদ ঠোঁট এলিয়ে হাসল। তরির প্রশ্নের জবাব দিল না। অনিমিক চেয়ে থেকে আবদার করল,
আর একটু রাগ করুন না তরি, আপনার তেজি রূপটাও যে ভীষণ ভালো লাগে। দূর থেকে হিমশীতল করা বাতাস শরীর ছুঁয়ে দিল। তরির চোখ মুখে লজ্জার জোয়ার নামলো। মুখ লুকোনোর বৃথা চেষ্টায় কিছু সময় পার করলো। মাহমুদ আলো ঘুরিয়ে নিচের দিকে তাক করতেই তরি সোজা হয়ে দাঁড়ালো। এখন আর চোখে আলো লাগছে না। আপনি আমাদের সাথে বিয়েতে যাবেন তরি? চলুন না একসাথে যাই, আপনাকে ছাড়া ভালো লাগবে না আমার। মাহমুদের চোখ ঝোড়া শান্ত, অথচ তরি কোথাও একটা ব্যাকুলতা টের পেল। তার বুকের ভিতরটা ছটফটিয়ে ডানা ছাপটালো। মলিন স্বরে জবাব দিল, বাবা যাওয়ার অনুমতি দেবেন না। মাহমুদ তরির স্বীকারোক্তি চাইল, শান্ত দৃঢ় কণ্ঠে শুধালো, আপনি যেতে চান কিনা বলুন, আঙ্কেলকে নিয়ে আপনার চিন্তা করতে হবে না। তরি মাথা নিচু করে সম্মতি জানালো। মাহমুদ প্রলম্বিত শ্বাস ছাড়ল। মেয়েটাকে চোখের আড়াল করতে ইচ্ছে করে না আজকাল। এই নিকুশ কৃষ্ণ অন্ধকারের বুকে তরিকে তার এক টুকরো চাঁদ মনে হয়, যে নরম আলো ছড়িয়ে তার হৃদয় আলোকিত করে। মাহমুদ মৃদু আলোয় চোখ জুড়ালো। মুগ্ধ চোখে তাকিয়ে দেখল মেয়েটাকে সব রকম ভাবেই চমৎকার লাগে, ভয়ঙ্কর সুন্দর লাগে। তরি জড়সড় হয়ে দাঁড়িয়ে উসখুস করছে। দ্বিধা নিয়ে বলল, আমি আসছি। আরেকটু থাকুন না তরি। মাহমুদের নিঃসংকোচ আবদার বরাবরের মতো আজও ফেলতে পারল না তরি। বিরক্তি না করে দাঁড়িয়ে রইল। ক্রমশ তার অস্থিরতা বাড়ল। সময়ের সাথে পাল্লা দিয়ে রাত গভীর হচ্ছে, অথচ মাহমুদের হেলদোল নেই। পারলে সে সময়টাকেই থামিয়ে দিত। তরি করুণ সুরে বলল, রাত অনেক হয়েছে, এবার যাওয়া উচিত। বাবা মা জেগে গেলে সমস্যা হবে। এত পালাই পালাই করেন কেন তরি? ঠিক আছে চলুন। তরির সামনে হাঁটল। মাহমুদ তার পিছু পিছু কাজ ঘেঁষে হাঁটতেই জমে গেল সে। চোয়াল শক্ত করে বাকি সিঁড়ি পার করলো। আরেকটু কাছাকাছি থাকলেই সে ঢলে পড়বে। শুক্রবার শনিবার দুদিন সরকারি বন্ধ পেয়ে বড় ভাইয়া আর ভাবি চলে এলেন। আয়েশা সুলতানা বিকেলে সময় করে বিল্ডিংয়ের সবার সাথে পরিচয় করিয়ে দিলেন ইরাকে। সন্ধ্যার পর আসলেন তরিদের বাসায়। দরজায় বেল দিতেই তরি এসে দরজা খুলল। সকালেই ইরার সাথে দেখা করে এসেছে সে। তরি মিষ্টি হেসে বলল, ভেতরে আসুন। আয়েশা সুলতানা ইরাকে নিয়ে ভিতরে ঢুকলেন। বৈঠকখানায় তরির বাবা বসে আছেন। ইরা সালাম দিল। বাবা গম্ভীর স্বরে সালামের জবাব দিয়ে উঠে পড়লেন। ভাবলেন মেয়ে মানুষের আলাপ আলোচনায় থেকে তিনি কি করবেন। উল্টে নতুন মেয়েটার হয়তো অস্বস্তি হবে। ইরার একটুও অস্বস্তি হলো না, বরং চমৎকার হেসে বলল, আঙ্কেল কোথায় যাচ্ছেন? সবাই মিলে গল্প করি, বসুন। মেয়েটি যেন আদেশ দিল ওনাকে। তরির বাবা গম্ভীর, একগুঁয়ে ধাঁচের মানুষটি থতমত খেলেন, তবে চেহারায় তা প্রকাশ না করে সোফার একপাশে বসে পড়লেন। এরা মিটি হাসল। সে বেশ বুঝতে পেরেছে উনি খানিকটা ভরকে গিয়েছেন। তরি মায়ের সাথে চা নাস্তার ব্যবস্থা করে পাশে এসে বসল। এরা নিচু থেকেই কথা তুলল। তরির বাবাকে উদ্দেশ্য করে বলল, আঙ্কেল একটা আবদার করব, বলুন, রাখবেন? তরির বাবা আশ্চর্য হচ্ছেন। মেয়েটা একের পর এক চমকে দিচ্ছে ওনাকে। ঠিকঠাক পরিচয় হয়নি, অথচ অনায়াসে আবদার করছে। তরির আছে ঠিক বিপরীত, খুব তাড়াতাড়ি কারোর সাথে মিশতে পারে না। তাই ভেবেছিলেন এই মেয়েটাও তেমনই হবে, কিন্তু তিনি ভুল। নিচের গম্ভীর ভাব কিছুতেই ধরে রাখতে পারলেন না। গলা খাকারি দিয়ে বললেন, বলো। আমার বোনের বিয়ে কিছুদিনের মধ্যে। আপনারা সকলেই আমন্ত্রিত, কিন্তু তরি আর মিঠু মায়েদের সাথে হলুদের আগেই চলে যাবে। সম্ভব নয়। মিঠু তরি দুজনেরই পড়াশোনা আছে। তরি এবার লাস্ট সেমিস্টারের ছাত্রী। এরা মলিন কণ্ঠে বলল, দুদিনে এমন কিছু হবে না। দিন না আঙ্কেল, ওরা দুজন সেদিন অল্প কিছু মুহূর্তেই আমাকে বোন বানিয়ে এসেছে। এখন আমি কিভাবে ভাই বোন রেখে অন্য বোনের বিয়েতে যাই? আমার তো বাবা নেই। আপনি অন্তত বাবা হয়ে আমার আবদারটা রাখুন। বাবা নেই শুনে তরির বাবা কিছুটা নরম হলেন, বললেন, আচ্ছা, যখন যাবে তখন দেখবে। এটা কি আবদার রাখা হলো? আপনি আবদার রাখলেনও না, আবার ছুঁড়েও ফেললেন না। অগত্যা মত দিতে হলো বাবাকে। রাশভারী গলায় বললেন, ঠিক আছে, যাবে। এরা ঠোঁটে হাসি ফুটে উঠল। আয়েশা সুলতানা মনে মনে হাসলেন। মাহমুদের বাবাও ছিলেন এমন কাঠখোট্টা স্বভাবের। ঠিক এমন ভাবে অল্প অল্প করে শ্বশুরের বোনেও জায়গা করে নিল মেয়েটা। রামি নাচতে নাচতে মিঠুকে বলল, জামা কাপড় এখন থেকেই গুছিয়ে নে, সাথে কয়েকটা পলিথিন বাড়িয়ে নিস। তোর তো খাবার টোকানোর অভ্যাস আছে, সমস্যা নেই, আমি আছি তো। সবাইকে বুঝিয়ে বলবো ছেলেটা হাবাত।
বছরে একবারও ভালো খাবারের দেখা পায় না। মিঠু অগ্নি চোখে তাকিয়ে ভস্য করে দিল রামিকে। তুই হাবাত, তোর বংশে যে করে বেঁচে আছে সবগুলো হাবাতের দল। পলিথিন তোর লাগবে, মিঠুর নয়। মিঠু হলো জমিদারের বংশধর। রামি দুহাত আঁচলা করে মুখ উগড়ে বমি করার ভান করে মিঠুর দিকে ছুঁড়ে মারল। তোর জমিদারিতে বমি করি আমি। মিঠুর সকাল থেকেই সর্দি লেগেছিল। হাতের টিস্যু দিয়ে নাক মুছে রামির শরীরে ছুঁড়ে বলল, তোর মতো হাবাত কি চিনবে জমিদারের? তোরা চিনিস ভাত, সবগুলো ফকির নির্যাত। অরু কোমরে হাত দিয়ে পিটপিট করে তাকিয়ে দেখলো দুজনের ঝগড়া। একটু পরে গলায় গলায় ভাব হয়ে যাবে। বড়দের মতো দুজনকে ধমকে উঠল অরু।